নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে, যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। অনেকটা সংসার থেকে ফালতু খরচা থেকেও টাকা পয়সা বাঁচাতেও পারবেন। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এই ধরনের সাবানের কৌটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। সাবান কেনার পর দেখবেন বাসন মাজার যে সাবান এই ধরনের বাটির মধ্যে থাকে, সেই বাটিগুলো সাবানটা নিয়ে আমরা বাটিটা কাজে লাগাই না। তো আজ কাজে লাগাবো। কি কাজে লাগাবো? এখানে একটা শিক গরম করে নিয়েছি। এইবার এই যে বাটিটার নিচের দিকে কিছুটা ছিদ্র করে নেব। এবার ছিদ্রটা কেন করছি আমি দুটো কাজ দেখাবো। এই যে বাটিগুলোর মধ্যে ছিদ্র করার ফলে দুটো উপকার আমাদের হতে পারে সাংসারিক জীবনে। তো কি সেই দুটো উপকার চলেন দেখিয়ে দিই। তো বাটিটার মধ্যে ছিদ্র করে নেওয়ার পর দেখবেন আমরা অনেক সময় বাসন মাজি, যখন এই ধরনের বাটির মধ্যেই সাবানটা রেখে দিই। সাবানটা রাখলে যে অবস্থাটা হয়, আমরা যখন স্কচব্রাইট দিয়ে সাবানটা নিয়ে বাসন মাজছি, মাজার পর সাবানটা এইভাবে গলে নষ্ট হয়ে যায়। যে সাবানটা আমাদের 1 থেকে 2 সপ্তাহ যেত, সেই সাবান কিন্তু অনেকটা কম দিনের মধ্যেই গলে নষ্ট হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে। তো এই দেখতে পাচ্ছেন এর মধ্যে অলরেডি কিন্তু জল আছে। এইভাবে জল থাকলে সাবান নিচের দিক থেকেও নষ্ট হতে শুরু করে। তো আমরা এরকম বাটি ছিদ্র করে নেব। ছিদ্র করে এই ছিদ্র বাটির মধ্যেই কিন্তু সাবানটা রাখবো। এর ফলে কি হবে, যখন আমরা স্কচব্রাইট দিয়ে সাবানটা তুলবো, এখান থেকে স্কচব্রাইট থেকে সামান্য জল সাবানের মধ্যে পড়লেও সেই জলটুকু এই ছিদ্র দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তো এইভাবে আপনারা যদি একটু কষ্ট করে সাবানটা আনার পর বাটিটাকে ছিদ্র করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। প্রত্যেকবার ছিদ্র করার দরকার নেই, একটা বাটিতে ছিদ্র করলেই বারবার সাবানটা সেই ছিদ্র বাটিতে রাখলেই হবে। তো চলে যাব পরবর্তী টিপসে আমি আবারও সেই ছিদ্র বাটিটা দিয়ে কি করব। অনেক সময় দেখবেন আমরা যখন বাসন মাজি, স্কচব্রাইট দিয়ে মাজি, স্টিলের স্কচব্রাইট, পন্সের স্কচব্রাইট, এমনি যে স্কচব্রাইটগুলো, সমস্ত স্কচব্রাইটগুলো বাসন মাজার পর দেখবেন ভিজে থাকে। এবার ভিজে থাকার কারণে কি হয়, এর মধ্যে প্রচুর জীবাণু থাকে, আর সেই জীবাণুগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে এই জল থাকলে। এবার এই ভিজের মধ্যে আমরা যদি এইভাবেই বাসনপত্রগুলোকে প্রতিদিন মাজি, দেখবেন সেই জীবাণুগুলো আমাদের বাসনপত্রের মধ্যেই চলে যাবে। এবার সেটা আমরা যখনই সেই বাসনপত্রে কোনো তরকারি রাখছি, খাবার খাচ্ছি, তখন আমাদের হেলথের জন্য অনেকটা উপকার হবে সেটা। তো আমরা কি করব, যদি রোদ আসে রান্নাঘরে, সেক্ষেত্রে স্কচব্রাইটটা প্রতিদিন ধুয়ে রোদে শুকিয়ে নেব। যদি রোদ না থাকে, সেক্ষেত্রে এরকম একটা বাটির মধ্যে ছিদ্র করে তার মধ্যে কিন্তু স্কচব্রাইটগুলোকে রাখতে হবে। তাহলে কি হবে, স্কচব্রাইটে যে জলটা আছে সমস্ত জলটা ছিদ্র দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য না করেন, তাহলে কিন্তু আমাদের হেলথের সঙ্গে অনেকটাই সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো চলে যাব পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি, দেখবেন লাইটারের প্রয়োজন হয় গ্যাসটা ধরানোর জন্য। এবার সেই লাইটারটা আমাদের গ্যাস ওভেনের আশেপাশেই থাকার কারণে তেল মশলা যখন রান্না করছি, তেল লাগছে, সেই তেল হাতে আবার ধরছি লাইটারটা। তো এই সমস্ত করতে করতে না লাইটারটা প্রচুর নোংরা হয়ে যায়, মোর্চা পড়ে যায়, তেল চিট থেকে যায়। তো কিভাবে সেই তেল চিট মোর্চাগুলোকে তুলব? ওভেন ধরিয়ে নিয়েছি, ওভেনের মধ্যে এইভাবে একটু গরম ওভেনটার মধ্যে সেঁকে নেব। মানে এই যে লাইটারটা একটু গরম করতে হবে। কেন? যদি লাইটারের মধ্যে কোনো জল যায়, লাইটারটা তাহলে ধরে না। তো আমরা যদি এইভাবে আগুনের পর একটু সেঁকে নিই, সেক্ষেত্রে লাইটারটা খুব সুন্দর ধরবে, মানে যে জ্বলছে না এই সমস্যা পড়বে না সেই সমস্যার মধ্যে। আর কি হবে, এই যে নোংরাগুলো মোর্চাগুলো ছিল, সেই গরমের কারণে সেগুলো কিন্তু একটু গলে যাবে। গলে যাওয়ার পর আমরা কি করব, নিয়ে নিয়েছি এখানে বডি স্প্রে আর নিয়ে নিয়েছি একটু তুলোর মধ্যে আমি কিছুটা বডি স্প্রে নিয়ে নিচ্ছি। এইবার এই তুলোটা দিয়ে আমরা এই গরম লাইটারটাকে যদি কয়েকবার এইভাবে ঘষে নিই, তাহলে দেখবেন আমাদের লাইটারটা একেবারে চকচক করছে। আর লাইটার যদি জং পড়ে সেই জায়গাগুলো নষ্ট হয়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু একটু সমস্যা হবে। দেখতে পাচ্ছেন যেখানে পরিষ্কার করছি এখানে মোর্চা ছিল, উঠে গেছে, কিন্তু এই যে একটা সাইড আছে, এই সাইডটায় মোর্চা পড়ে লাইটারটা নষ্ট হয়ে গেছে। তো এরকম নষ্ট হয়ে গেলে সেই জায়গাটা কিন্তু পরিষ্কার হবে না। তো এখানে লাইটারটা প্রথমে যে অবস্থা ছিল, এখন কিন্তু আর সেই অবস্থা নেই, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার মাথার মধ্যেও, মানে একদম মাথার যে যে জায়গা থেকে আগুনটা বের হয়, সেখানেও কিন্তু প্রচুর নোংরা থাকে। তা ওর মধ্যেও তুলোটা ভরে ঘুরিয়ে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার লাইটারটা পরিষ্কার হয়ে গেছে। তুলোর অবস্থাটা দেখেন, মোর্চা, নোংরা, তেলচিট সমস্ত কিছু তুলোর মধ্যে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের লাইটারটা পরিষ্কার করে নিতে পারেন, তাহলে লাইটার অনেকটা ভালো থাকবে। আর সবসময় চেষ্টা করবেন জল যেন না লাগে একটু সাইডের দিকে রাখতে। আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে। চলে যাব পরবর্তী টিপসে লাইটারের আরও একটা টিপস। বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি, রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় জল সাইডে থাকে, জল পড়ে যায় লাইটারে, তো নানান কারণে লাইটারটা দেখবেন জ্বলছে না, আবার লাইটারটা কখনো খুঁজে পাওয়া যায় না, বারবার লাইটারটা দিয়ে আমাদের গ্যাসটা ধরাতে হচ্ছে, হাতের কাছে না পাওয়ায় অনেকটা প্রবলেমের মধ্যে পড়তে হয়। তো আমরা এমন কিছু তৈরি করব, এমন একটা টুল যার ফলে আমাদের লাইটারটা চোখের সামনে থাকবে। তো এখানে এই ধরনের যে ছোট বাটিগুলো আছে কিংবা কোনো একটা ডাব্বার যে ঢাকনা আছে সেই ঢাকনাগুলো নিতে পারেন। তো আমি এখানে বাটিটায় দেখিয়ে দিচ্ছি, আপনারা ছোট কোনো যদি ঢাকনা পান সেই ঢাকনা দিয়েও কাজটা করতে পারেন। কাঁচির সাহায্যে আমি ঠিক দেখিয়ে দিলাম যতটা জায়গা, এতটা জায়গা করে আমি কেটে নেব। তো এইভাবে উপরের দিকটা আর ঠিক নিচের দিকটা এই এতটা করে, মানে এরকম আমাদের 1 থেকে 2 আঙ্গুল মতো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এটাকে কি কাজে লাগাবো, এটা কিন্তু দারুণ একটা টিপস। তো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এই লাইটার হারিয়ে যাওয়ার, লাইটারে জল লাগা এই সমস্ত সমস্যাই আর হবে না। তো এখানে আমি বাটিটাকে দুটো সাইড কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা নিয়ে নেব এখন ডাবল সাইডের টেপ। তো এই যে ডাবল সাইডের টেপ থেকে বেশ কিছুটা করে আমি দুটো টুকরো কেটে নিচ্ছি। কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমি দুটো নিয়েছি এই কারণে, যেহেতু মজবুতভাবে এটাকে রাখতে হবে, একটা নিলেও হবে, সেক্ষেত্রে লাইটারটা পড়ে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে, তাই আমি এরকম দুটো টুকরো টেপ থেকে নিয়েছি। নিয়ে এটা যেখানে রান্না করছেন ঠিক গ্যাস ওভেনের উপরে একটা জায়গায় কিংবা সাইডে একটা জায়গায় দেওয়ালে এইভাবে এই বাটিটাকে সেট করে দেবেন। সেট করে লাইটারটা খুব সুন্দরভাবে এইরকম একটা জায়গায় সেট করে রাখতে পারবেন। তো এইভাবে যদি লাইটারটা রাখেন তাহলে লাইটারে জল লাগবে না, লাইটারটা বারবার করে হারিয়ে যাবে না, কোনো সমস্যা হবে না। এখান থেকে বের করবেন, গ্যাস ওভেনটা ধরাবেন, আবারও এই জায়গার মধ্যে রেখে দেবেন, তাহলে আর কিন্তু কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা আশা করছি আমার এই ছোট্ট টিপসগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে একে একে কিছুটা উপকরণ আমি মেশাবো, সেটা হলো খাবার সোডা। তো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু খাবার সোডা আমরা রাখি, সেই খাবার সোডা একটু বেশি পরিমাণে দেব। জলে এখানে একটা মিডিয়াম সাইজের বাটি আছে, তার মধ্যে আমি খাবার সোডা অ্যাড করে দিলাম। 1 চামচ দিয়েছি, আমি কিন্তু আরও 1 চামচ খাবার সোডা এর মধ্যে অ্যাড করছি। এইবার এর মধ্যে দিয়ে দেব শ্যাম্পু। তো বন্ধুরা এই যে শ্যাম্পু আছে, তো এখানে 1 পাতা শ্যাম্পু আমি খুলে বের করে দিয়ে দিচ্ছি, সমস্ত 1 পাতার মধ্যে যতটুকু আছে সবটুকুই। তো এই যে খাবার সোডা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কি শ্যাম্পু। এবার এই যে শ্যাম্পুটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ আমাদের অ্যাড করতে হবে, সেটা হলো লেবু। তো বন্ধুরা লেবু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, দেখবেন আমরা লেবুটা অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা ফ্রিজে রাখা আছে। এমন একটা লেবুর অর্ধেক অংশও আপনারা দিতে পারেন। তো নষ্ট না করে লেবুটা এর মধ্যেও অ্যাড করতে পারেন, কারণ লেবু কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী। আর এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে খাবার সোডা। খাবার সোডাও কিন্তু ক্লিনিংয়ের জন্য বেস্ট। তো আর এর মধ্যে আর কি থাকছে, শ্যাম্পু কিন্তু যেমন পরিষ্কার করে তেমনি শ্যাম্পুর কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আছে। তো বন্ধুরা এই যে প্রত্যেকটা উপকরণের নিজস্ব কিছুটা কাজ আছে, এর ফলে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিচ্ছি, সেই মিশ্রণটাকে আমরা কি করব, একটা বোতলের মধ্যে ভরে নেব। তো বন্ধুরা এখানে একটা খালি বোতল আমি নিয়ে নিয়েছি, বোতলের মধ্যে সামান্য একটু জল আছে। তো এর মধ্যে মিশ্রণটা আমি ভরে নেব। তো বন্ধুরা ভরে নেওয়ার পর আমরা কি করছি, এই যে ভরে নিলাম, আর এর যে ঢাকনাটা ছিল সেই ঢাকনার মধ্যে একটা শিক গরম করে আমি ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করার পর ঢাকনাটাকে আটকে দিচ্ছি। এইবার একটা সুতো অথবা দড়ি অথবা উল যে কোনো জিনিস দিয়ে আপনারা এর গলায় একটা বেঁধে নেবেন। এবার দড়িটা কেন বাঁধছি, হ্যাঁ সম্পূর্ণটা জানতে পারবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। এবার আমরা চলে যাব টয়লেটে। বন্ধুরা আমাদের টয়লেটটা কিন্তু আমরা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু প্রতিদিন তো আর পরিষ্কার করতে কারোরই ইচ্ছা করে না। তাই প্রতিদিন দেখবেন এর মধ্যে যে জীবাণু তো থাকছেই টয়লেটের মধ্যে, যতই পরিষ্কার করি নেক্সট দিনে কিন্তু আবারও জীবাণু এসে যাচ্ছে। তো আমরা সেই জীবাণুমুক্ত রাখতে পারবো, খুব সুন্দর একটা গন্ধ আসবে এখান থেকে, তারই কিন্তু আজকের এই মিশ্রণটা। তো এই যে সলিউশনটা বানিয়ে এটা কি করব, আমরা ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে এটা ভরে দেব। এবার এই যে ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে আমরা যদি এই বোতলটাকে দিয়ে দিই, তাহলে কি হবে, প্রত্যেকটা ফ্লাশে
দেখবেন এর মধ্যে থেকে যেহেতু খাবার সোডা ছিল, সেই খাবার সোডাটা ক্লিন করবে টয়লেটটাকে, জীবাণুমুক্ত করবে। আর কি হবে, যেহেতু শ্যাম্পু আছে শ্যাম্পুটাও কিন্তু ক্লিন করবে, সঙ্গে খুব সুন্দর একটা সুগন্ধ টয়লেট থেকে আসবে। যেহেতু টয়লেট প্রতিদিন পরিষ্কার করার উপায় আমাদের থাকে না, হাত না দিয়ে এই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের টয়লেটটাকে জীবাণুমুক্ত এবং ফ্রেশ রাখতে পারবেন। এইভাবে বোতলটা দেওয়ার পর এই দড়িটাকে আমরা বাইরে বের করে রাখবো। তাহলে প্রয়োজন মতো ঠিক 5 থেকে 7 দিন পর বোতলের জলটা যখন ছিদ্র দিয়ে অল্প অল্প জলের সঙ্গে মিশবে, প্রত্যেকটা ফ্লাশে কিন্তু খুব সুন্দর সুগন্ধ আসবে। আর একটা সপ্তাহ পর জলটা শেষ হয়ে গেলে আমরা বের করে বোতলটার মধ্যে আবারও জল অ্যাড করে এই ফ্লাশ ট্যাঙ্কের মধ্যে দিতে পারবো। তাহলে দেখবেন আমাদের টয়লেটটা হাত না লাগিয়ে পরিষ্কার চকচকে থাকবে, গন্ধমুক্ত থাকবে। তো বন্ধুরা, আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।